দেখুন, সব থেকে দুর্ভাগ্যজনক কি জানেন, আমি দেখছিলাম আজকে সুপ্রিম কোর্ট আমলাতন্ত্র নিয়ে, এ রাজ্যের আমলাতন্ত্র নিয়ে এত কথা বললেন, আর এই পশ্চিমবঙ্গে ব্রিটিশ ভারতে নিযুক্ত প্রথম এবং শেষ আইসিএস অফিসার দুজনেই বাঙালি ছিলেন। প্রথম যিনি বাঙালি অফিসার 1863 সালে, তার নাম আমরা প্রত্যেকে জানি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর শেষ নির্মল কুমার মুখোপাধ্যায় 1980 সালে ক্যাবিনেট সেক্রেটারির পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারত নিযুক্ত শেষ আইসিএস অফিসার। এই ট্র্যাডিশন যে রাজ্যে, সেই রাজ্যকে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে শুনতে হচ্ছে যে আমলাতন্ত্রের মধ্যে রাজনীতি ঢুকে গেছে, সচিব পর্যায়ে রাজনীতি, রাজ্য রাজনীতি ঢুকে গেছে। দেখুন, তদন্তের কথা এবার আসি। আজ সুপ্রিম কোর্টে একেবারে শুরু থেকে এনআইএ কিন্তু মোথাবাড়ি মামলাটা নিতে গড়রাজি ছিল। এনআইএর তরফ থেকে বলা হয় এটা তাদের শিডিউল অফেন্সের মধ্যে পড়ে না। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, আমরা যদি বলি তদন্ত করতে, তাহলে সেক্ষেত্রে মামলা নিতে এনআইএর অসুবিধেটা কোথায়? এবার কথা হলো, সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশকে না দিয়ে এনআইএকে কার্যত জোর করে এই তদন্তভার কেন দিল, তার কারণও আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কোর্ট আনকোর্ট জানিয়ে দিয়েছে। যেহেতু এই মোথাবাড়িতে স্থানীয় পুলিশ এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ, সেই কারণে এখানে এনআইএকে দিয়েই তদন্ত করাতে হবে। শুধু তাই নয়, সম্প্রতি ওই বেলডাঙ্গার ঘটনায়, ওই মামলায় যেহেতু রাজ্য পুলিশ কেস হস্তান্তরের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছিল বলে অভিযোগ, সেই জন্যই হয়তো এক্ষেত্রে প্রথম দিনই সুপ্রিম কোর্ট বলে দিল, এক, কেস ডায়েরি এবং যাবতীয় তথ্য প্রমাণ এনআইএকে অবিলম্বে হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশকে, এবং দুই, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দিতে হবে রাজ্য পুলিশকে। আমার পরের বক্তা প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসব। প্রদীপ্ত, দীর্ঘক্ষণ ধরে আজকের চলা প্রত্যেকটা যে শুনানি চলেছে মামলাগুলোর, এক কথায় বলতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে কার্যত সুপ্রিম কোর্ট পদে পদে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করলো। প্রদীপ্ত দাদা, 883 জন, 483 জনকে মানে বদলি করা হয়েছে স্বাভাবিক নিয়মে। নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে বলে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সিপি সকলকে বদল করা হয়েছে। আমি বিজেপির কাছ থেকে সেই সময় একটা কথা শুনছিলাম, বা এখানে রাজনৈতিক বিশ্লেষকরাও বলা বলি করছিলেন, এই যে গাছের তলায় বসিয়ে রেখেছিল কম্পালসারি ওয়েটিংয়ে, রোজ উঠে উঠে পায়ে দিয়ে হেঁটে সিঁড়িতে না, লিফটে না গিয়ে, সিকিউরিটি পেতো না, গিয়ে সারাদিন বসে থাকতো, সাইন করতো, আবার চলে আসতো। এবার হলো দায়িত্বে এসছে, এবার বুঝে নেবে সরকারকে। কথাগুলো বিজেপির রাজনৈতিক বিশ্লেষকদের ছিল। আজকে সেখানে ফুল কন্ট্রাডিকশন দেখলাম যে সবই বুঝলাম, কিন্তু সিকিউরিটি পানিশমেন্ট পোস্টিংও যায় না। আমি শুনেছি যেটা, সেটা বললাম, এবং তুমিও হয়তো এখানে শুনেছো তোমার ওভারিয়ার না করে থাকলে। কিন্তু কন্ট্রাডিকশনটা কোথায়? কন্ট্রাডিকশনটা এখানে যে এখন আমি জানতে পারছি এরাও তৃণমূল দ্বারা পরিচালিত। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ক্ষমতা হয়ে গিয়েছে যে নির্বাচন কমিশন যাদের এনে দিল, উইদিন ফিউ ডেজ মুখ্যমন্ত্রী নিজের অধীনে করে নিয়েছেন, এবং এমনভাবে অধীনে করে নিয়েছেন যে খুব স্বাভাবিকভাবে এদেরকে দিয়ে প্ল্যান করিয়ে, ওই মোফাক্কেরুলকে দিয়ে, ওই আইএসএফ এর নেতাকে দিয়ে ওদেরকেও হাতে করে নিয়েছে, মিমকেও হাতে করে নিয়েছে। তাহলে তুমি যে বলছো, এই যে না, আমি যে প্রদীপ্ত মঞ্চের উপর থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে সবাই আমার অফিসার, কোথায় অফিসার বাজবে? আমি তো সেটাই বলছি, ঠিক বলছেন না? কথার মানে ব্যঞ্জনাটাও তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বুঝতে পারছি, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলছে না। একটু শেষ করে দিই, একটু শেষ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেখানে আইএসএফও আমাদের হাতে এবং মিমও আমার হাতে, ছবি রাজনীতি দেখলাম। তার মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আমাদের হাতে পুরোটা। কারণ 2020 সাল অব্দি বিজেপি হাটাও, মোদি হাটাও, দেশ বাঁচাও, তার মানে এখন শুভেন্দু অধিকারীও আমাদের। দাদা, মানে এই ব্যঞ্জনা শুনতে হচ্ছে রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক বিশ্লেষকদের তরফ থেকে। মানে শুভেন্দু অধিকারী দিয়ে পুরো বিজেপি আমরা কন্ট্রোল করছি, তার মানে আপকি বার 200 পার আটকে দিলাম শুভেন্দু অধিকারীকে দিয়ে। মানে এই কথাগুলোর মানে কি? মুখ্য সচিব হচ্ছে সরকারের নাক আর কান। আমি দাবি করছি যে এনআইএ তদন্তের আগে মুখ্য সচিবের কাছে কোনো রিপোর্ট গেছিল কিনা। আমি দাবি করছি, যখন আজকে খবরের কাগজগুলোতে আসছে যে ওখানে 7 দিন আগে বা এরকম সময় ওখানে বিচারক যারা এখন বিচার প্রক্রিয়ায় রয়েছে তারা বলেছেন কিনা যে ভাই এখানে সমস্যা হতে পারে, তাহলে যে এসপি, যে ডিজিপি,
যে মুখ্য সচিব যারা দায়বদ্ধতার সঙ্গে কাজ করার জন্য বদ্ধপরিকর সংবিধানের ওই পার্ট নাম্বার 14-এ, যেখানে 303 থেকে 323 নম্বর ধারায় খুব পরিষ্কার বলা হচ্ছে যে নিউট্রালিটি অফ ব্যুরোক্রেসি, 1968 সালের আইনে বলা হচ্ছে কিভাবে সার্ভিস রুল থাকবে, তার মানে সেটা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট সেটা বলে দিচ্ছে, এই হাইকোর্ট সেটা বলে দিচ্ছে। এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। আমি বলছি তুমি পার্ট 14 নির্বাচন কমিশনের তৃণমূলটা কোথায় জানো, যে পার্ট 14-এ বেঙ্গল ক্যাডারের কথা বলা হয়েছে। আমি বলছি যে তৃণমূল ক্যাডার হয়ে গেছে বলে অভিযোগ। এইটাই তো আমি বলছি যে আমার ওখানেই বক্তব্যটা ছিল, তার মানে তো বিজেপি 50-এর নিচে দাদা। আমরা যদি সমস্ত কিছু এই আইএস আইপিএস দের দিয়ে পরিচালনা করি, নির্বাচন কমিশনও আমাদের হাতে, মানে এই 483 জন আমাদের নির্দেশে পাল্টেছে, আমরা এত ক্ষমতা পাতে গেলাম। মানে আমার দেবজিৎ দাদের জন্য মাথায় হাত পড়ে যাচ্ছে। দেবজিৎ দা এত লড়াই করছো, তোমরা নাকি 10,500 কোটি টাকা খরচা করছো, সমস্তটা আমরা কন্ট্রোল করছি, এইটা আমাদের আজকে এই প্যানেলে শুনতে হচ্ছে। দাদা সব থেকে বড় কথা আমি শুনলাম, আমাদের রাজ্যকে আর কত নিচে নামাবো দাদা? আমি শুনলাম দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন, তাই এনআইএ কে দিতে হয়েছে। তাহলে দাদা সেই রাজ্যে নির্বাচন কমিশন যখন দায়বদ্ধতার সঙ্গে একটি ভোটও বাদ না যায় এই তথ্য দিচ্ছে এবং তারা প্রচার করছে একটি ভোটও যেন বাদ না যায়, সেটা নিয়ে কি বক্তব্য থাকবে? যখন আমরা খুব পরিষ্কারভাবে দেখছি একজন কংগ্রেসের এই ছবিটা যদি কেউ দেখায়, তাহলে এখানে দেখাতে পারবে যে একটি ভোটও যেন বাদ না যায়, খুব পরিষ্কারভাবে এখানে লেখা আছে। দেখা যাচ্ছে, দর্শকরা দেখছেন, একটি ভোটও যেন বাদ না যায়, পরিষ্কার নির্বাচন কমিশন বলছে। নির্বাচন কমিশন কি এফিডেভিট করে বলতে পারবে 326 নম্বর দ্বারা অনুযায়ী ভারতীয় নাগরিকরা যে ভোটাধিকার পেয়েছে, একটা নিরপেক্ষ এবং স্বাধীন নির্বাচন সংস্থা একটা স্বচ্ছ ভোটার তালিকা করতে পেরেছে? এফিডেভিট দিতে পারবে? দিতে পারবে এফিডেভিট? পারবে না। এবং এখানে আমি আরো দাবি করছি, এই এফিডেভিটে কি লেখা থাকবে যে সবাই যোগ্য? ঠিক, কিন্তু আমি বলছি এই প্রশ্নটা তোমরা কি সুপ্রিম কোর্টে করছো? আমি বলছি করতে হবে তো, একদমই তো তাই। আমরা তো সেই লড়াইটা করে যাচ্ছি এবং আমার কথা শুনে নিশ্চয়ই বিচারক পেটাচ্ছে। বিচারক পেটানো চূড়ান্ত অন্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে এনআইএ যা তদন্ত করুক, পুলিশ মানে সহায়তা করা দরকার, খুব পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে। কিন্তু আমি একবারও উত্তর পাচ্ছি না। আমি শুনিনি, যাই হোক উনি বলেছেন এনআইএ তদন্ত মমতা ব্যানার্জি স্বাগত জানাচ্ছে, আমি শুনিনি। আমরা বলছি আমাদের তরফে বলে দিচ্ছি যে দল নিয়ে দলের এটা একদম পরিষ্কার বক্তব্য, এনআইএ তদন্ত হোক, ইন্টারপোল হোক বা যে কোনো তদন্ত হোক, তাতে যায় আসে না, সত্যিটা যেন সামনে আসে দাদা, ওই আবার হঠাৎ করে টেবিলের তলায় ঢুকে না যায়। আমি শেষ করব, মেহতাব হোসেনের নাম ট্রাইব্যুনালকে বাধ্য করা হয় যে ভাই এসে যাও, ওর নামটা দিতে হবে, কাগজ দিতে হবে। তাহলে 2326 নম্বর ধারা অনুযায়ী আমাদের এই এসেন্স অফ ল তৈরি হয় যে নো ভোটার শুড লেফট বিহাইন্ড। সেখানে 326 নম্বর ধারা অনুযায়ী খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাইছি যে একটি ভোটার কি বাদ চলে গেল নিশ্চিত করে আমরা বলতে পারবো। আমি বলছি যা প্রদীপ্ত বলল সমস্ত সুপ্রিম কোর্টে তোলা হয়েছে, তারপরেও মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন কেউ যদি দেখা যায় যে 95 সালে জন্ম আর 2025-এর বার্থ সার্টিফিকেট দেয় তাহলে সন্দেহ তো হবেই। সুতরাং যে কোনো মুদ্রা, যেটা সবসময় বলি, দুটো পিঠই থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.